ইলেকট্রাল বন্ড নিয়ে দেখা যাচ্ছে কেউ কথা বলছে না সাধারণতভাবে। যাদের কথা বলা উচিত, যে সমস্ত বিদ্বজনদের সামনে এগিয়ে এসে এই যে এত বড় একটা স্ক্যাম, যেখানে দেশের অর্থমন্ত্রী তার স্বামীও এটা নিয়ে কথা বলেছে যে ভারতবর্ষের ইতিহাসে সবথেকে বড় স্ক্যাম, কিন্তু সেটা নিয়ে কেউ কথা বলছে না। এই স্ক্যামে আলটিমেটলি তো সাধারণ মানুষের ক্ষতি হয়েছে, তাদের পকেট কেটে রাজনৈতিক দলগুলোর ঝুলি ভরেছে। কি বলবেন স্যার? তুমি একদম ঠিক কথাই বললে। আমি যেটুকু বুঝেছি ইলেকট্রাল বন্ড সম্পর্কে, এটা সীতারামনের স্বামী অর্থনীতিবিদ বলেছেন বলে শুধু তাই নয়, এটা একটা বিশ্বের সর্ববৃহৎ আর্থিক কেলেঙ্কারি আমি আমার মতো করে বুঝেছি। এবং এইটা নিয়ে নির্বাচনের ঠিক প্রাককালে, দেশের সাধারণ লোকসভা নির্বাচনের প্রাককালে এইটা নিয়ে মিডিয়াতে বা সিভিল সোসাইটিতে, চায়ের দোকানে, রাস্তাঘাটে যে পরিমাণ আলোচনা হওয়া উচিত ছিল, সমালোচনা হওয়া উচিত ছিল, তা কিন্তু হচ্ছে না। এবং এটা আমার যেটা মনে হয় যে আমাদের দেশে সংবিধানের নামে শপথ গ্রহণ করে যারা এই ইলেকট্রাল বন্ডটাকে আইনি বৈধতা দিয়ে চালু করেছিল 2017 সালে, যখন অর্থমন্ত্রী ছিলেন অরুণ জেটলি, তখনই আমি বুঝেছিলাম যে এইটা একটা অসাংবিধানিক কাজ হচ্ছে। এবং আমাদের দেশের যে সংবিধান, তার যে মর্মবস্তু গণতন্ত্র, এবং গণতন্ত্রে সাধারণ নাগরিকের যে অধিকার, সব কিছু জানবার যে অধিকার, পলিটিক্যাল পার্টি কোথা থেকে ফান্ড পাচ্ছে, সেই ফান্ডটা কে দিচ্ছে, যেটা 2017 সালের
এই ইলেকট্রাল বন্ড যে সংস্থাগুলি কিনেছে, এমনও দেখা গেছে যে তারা ইলেকট্রাল বন্ড কেনার পর সরকারি প্রকল্পে বরাত পেয়েছে। কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে তার নেটওয়ার্ক কম কিন্তু সে চাঁদা বেশি দিয়েছে। এই যে এই বিষয়গুলো এইভাবে যে আলটিমেটলি দুর্নীতি হয়েছে, এগুলোই কি তার প্রমাণ? হ্যাঁ, একটু বলি যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওরা দুটো লিস্ট দিয়েছে, মানে যারা কিনেছে তাদের তালিকা আর যারা ভাঙিয়েছে ইলেকট্রাল তার তালিকা দিয়েছে, কিন্তু সিঙ্ক্রোনাইজ করে দেয়নি, বা যাকে ব্যাংকের ভাষায় বলে রিকনসিলেশন, তা করে দেয়নি। কিন্তু ইতিমধ্যে বিভিন্ন মিডিয়া হাউসগুলো অ্যানালিসিস করে সমস্ত তথ্য সামনে নিয়ে এসছে। তো তথ্যটা বিষয়ে বিশ্লেষণে যাওয়ার আগে বলবো যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতের একটা বড় ব্যাংক, রাষ্ট্রীয় ব্যাংক, তারা কিন্তু এই ধরনের আর্থিক কেলেঙ্কারি দুর্নীতির সঙ্গে জড়িয়ে ফেলেছে নিজেকে। যেখানে দেশবাসী এত কোটি কোটি মানুষ আস্থা রেখে স্টেট ব্যাংকে টাকা রাখে, আমানত করে, তাদের কাছেও একটা চিন্তার বিষয় কিন্তু ইলেকট্রাল বন্ডের নিয়ে যা স্টেট ব্যাংক কাজ করেছে। এবারে যেটা লক্ষণীয়, অনেকগুলো প্যারামিটার ইতিমধ্যে সামনে এসছে যে কোনো একটা সংস্থা তার অস্তিত্বই হয়তো নেই, শুধু একটা ঠিকানা আছে, হয়তো একটা অফিসে কোনো একটা ঝুপড়ি আছে, সে কোটি কোটি টাকার বন্ড কিনেছে, যার কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট নেই, যার কোনো এমপ্লয়মেন্ট নেই, মানে যাকে বলে সেল কোম্পানি। সাদা করা হয় না, কালো টাকার কারবার আরও বাড়ানো হয়েছে। আমাদের দেশের সমস্ত রাজনৈতিক দলগুলো বিশেষ করে নির্বাচনের আগে একটা প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি পালন করে কি করে না সেটা ভিন্ন বিষয়, যে আমরা কালো টাকা উদ্ধার করব, সেই কালো টাকার উদ্ধার করে আমরা মানুষের যাতে কাজে, উন্নয়নের কাজে ব্যবহার হয় সেসব করব। এখন যিনি দেশের প্রধানমন্ত্রী, তিনিও 2014 সালের আগে এরকম বড় বড় কথা বলেছিলেন এবং বলেছিলেন সুইস ব্যাংকে কালো টাকা থাকে, সেই কালো টাকা আমরা উদ্ধার করব, উদ্ধার করে প্রত্যেক দেশবাসীর অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেবো। 2014 সালে লোকসভা ভোটের আগে উনি বলেছিলেন। কিন্তু সেই দেশের প্রধানমন্ত্রী উদ্ধার তো দূরের কথা, প্রত্যেক দেশবাসীর অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দেওয়ার কথা, সেগুলো তো জুমলা, মিথ্যে, প্রমাণিত সত্য। এখন তিনি বরং উল্টে সুইজারল্যান্ডের ব্যাংকের কালো টাকা উদ্ধার দূরের কথা, আমাদের স্টেট ব্যাংকে কালো টাকার কারবারিদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এবং এই ইলেকট্রাল বন্ড যখন সামনে এসে সেটা প্রকাশ হয়ে গেছে। এরকম অসংখ্য কোম্পানি আছে, অসংখ্য কথাটা তো বলা ঠিক হবে না, বেশ কিছু কোম্পানি আছে যারা ইলেকট্রাল বন্ড কিনেছে এবং ফান্ডিং করেছে পলিটিক্যাল পার্টিকে, বিশেষ করে বিজেপিকে, বিশেষ করে তৃণমূলকে, আমাদের রাজ্যের শাসক দলকে, যাদের কোনো অস্তিত্ব নেই, যাকে বলে আমরা সেল কোম্পানি, যাদের অ্যানুয়াল টার্নওভারে হয়তো 1 কোটি টাকা, সে 10 কোটি টাকার ইলেকট্রাল বন্ড কিনেছে। এটা সাধারণ প্রশ্ন। এই প্রশ্ন নিয়ে তো মানে এখন নানা রকম চর্চা হওয়ার কথা। সেই কোম্পানিগুলোকে তো ধরে তার এগেনস্টে ইডি, সিবিআই, আইটি এসব রেড হওয়ার কথা, কিন্তু কিছুই হচ্ছে না, মানে যেহেতু চর্চা হচ্ছে না সেই জন্য। অতএব কালো টাকার উদ্ধার, নিয়ন্ত্রণ দূর কথা, বরং সরকারি উদ্যোগে সংবিধানকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে কালো টাকার কারবারিদেরকে মদত দিয়েছে আমাদের কেন্দ্রের শাসক দল বিশেষ করে, কারণ তারাই এই ইলেকট্রাল বন্ড প্রজেক্টটাকে সরকারি মোহর দিয়ে চালু করেছিল। এবং স্যার, যে ইলেকট্রাল বন্ডের যে কাগজ, তাতে যে ওই যে নিউমেরিক যে নাম্বার, ওটা নিয়েও তো প্রথমে যেটা বলা হয়েছিল কেন্দ্র সরকারের তরফ থেকে, যে কোনো রকমভাবে কিছু জানা যাবে না যে কে টাকা দিচ্ছে, কার কাছে টাকা যাচ্ছে, কিন্তু তারপরে জানা গেল যে একটা এই নাম্বারেই লুকিয়ে রয়েছে সমস্ত খেলাটা। হ্যাঁ, এখানে দেখুন, আমরা যারা সাধারণ দেশবাসী নাগরিক, ব্যাংকে আমাদের প্রয়োজনে টাকা পয়সা অল্প রাখতে হয়, লোনও করতে হয়, আমরা সকলেই জানি যখন আমরা ড্রাফট কাটি, একটা ড্রাফটের নম্বর থাকে। আমরা যখন চেকে কাউকে পেমেন্ট করি, তাতে একটা চেকের নম্বর থাকে এবং সেই নম্বর ধরেই ব্যাংকের সমস্ত ট্রানজ্যাকশান হয়। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইলেকট্রাল বন্ড বিক্রি করছে, সেই ইলেকট্রাল বন্ডটার ওপরে শুধু ডেট অফ পারচেজ ছাড়া আর প্রকাশ্যে কিছু নেই, কে কিনছে নেই, এবং সেই বন্ডটার নাম্বার কত, নাম্বারও নেই। এটা স্বাভাবিকভাবে একটা বিস্ময়ের ব্যাপার। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটা বন্ড বিক্রি করছে, কারা কিনেছে সেটা যদি গোপন রাখতে চায় রাখুক, কিন্তু বন্ডের উপর নাম্বার থাকবে না কেন, যেটা যে কোনো লোক দেখে বুঝতে পারবে আমার এত নম্বর বন্ড। কিন্তু এইটা নিয়ে
সাংবাদিক মহলে বা যারা অর্থনীতিবিদ তাদের মহলেও এই প্রশ্ন উঠেছিল 2017-18 সালে। এবং তখন একজন সাংবাদিক পুনম আগরওয়াল তিনি দুটো মানে 1000 টাকার ইলেকট্রাল বন্ড কিনেছিলেন নিউ দিল্লির স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিউ দিল্লির পার্লামেন্ট ব্রাঞ্চ থেকে। এবং প্রথমটা কিনে দেখেন যে কোনো নাম্বার নেই, সন্দেহ হয়। তারপরে তারা তাদের যে পলিসি অনুযায়ী তারা সেটা ফরেনসিক টেস্ট করেন। ফরেনসিক রিপোর্ট থেকে খবর আসে যে না, ডান দিকের কর্নারে একটা লুকোনো আলফা নিউমেরিক ইউনিক কোড নাম্বার আছে, যেটা সাদা চোখে খালি চোখে দেখা যাবে না, এমনকি মাইক্রোস্কোপ দিয়ে দেখা যাবে না, একটা বিশেষ ধরনের আলো ব্যবহার করে দেখা যাবে, সেটা হচ্ছে আলট্রাভায়োলেট আলো। আলট্রাভায়োলেট আলো সব জায়গায় থাকে না, কিন্তু সাদা আলো সবের বাড়িতেই থাকে, তো সেই নাম্বারটা দেখা যায়। সেইটা আরেকটা ইলেকট্রাল বন্ড কিনে সে আবার সেটা প্রমাণ করে যে হ্যাঁ তাতে ওইটা আছে। অর্থাৎ সাধারণ মানুষের কাছে একটা প্রশ্ন থাকে যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আমি আবারও বলছি এটা রাষ্ট্রীয় ব্যাংক, যার দায়বদ্ধতা ট্রান্সপারেন্সির কাছে, যার দায়বদ্ধতা সাধারণ আমানতকারীদের কাছে, যার দায়বদ্ধতা দেশবাসীর কাছে, সে কেন এটাকে লুকিয়ে রাখছে সাধারণ মানুষের কাছে যারা দেখতে পায়? অর্থাৎ শুরু থেকেই আমাদের ভারতবর্ষের সরকার, শাসক দল স্টেট ব্যাংকের সঙ্গে নিয়ে এই ধরনের আর্থিক দুর্নীতির ব্যবস্থা পাকাপোক্ত করতে চেয়েছিল। আরেকটা কথা এখানে আমি উল্লেখ করতে চাই, 17 সালে আইন পাশ করিয়ে 18 সাল থেকে এটা চালু হলো। 18 সাল থেকে আজকে 2024 সালে নির্বাচনের সামনে এইটা সামনে এসছে। এতে বিজেপি রাজনৈতিক দল একটা কথা বলতে সুযোগ পেয়ে গেছে যে নির্বাচনের সামনে এটা কেন আসলো? 18 সাল থেকে তো ইলেকট্রাল বন্ড বিক্রি হচ্ছে, সুপ্রিম কোর্ট এতদিন কী করছিল? প্রশ্নটা এখানে খুব প্রশ্নটা যারা করছে তারা কিন্তু নিজেদের মুখ ঢাকবার জন্য প্রশ্নটা করছে। আমি কেন কথাটা বলছি, 18 সালেই ইলেকট্রাল বন্ড যখন বিক্রি হয় তখন খবর কাগজে যেটুকু খবর বেরিয়েছিল, সব খবর তো বেরোয় না এবং সেটা নিয়ে কোনো আলোচনা হয় না। এটা দুর্ভাগ্য এখন আমাদের দেশের গণতন্ত্রের পক্ষে, চতুর্থ স্তম্ভের ক্ষেত্রে, মানে মিডিয়া জগতের ক্ষেত্রে সেইভাবে চর্চা হয় না। কিন্তু তখনই সিপিআইএম একটি জাতীয় রাজনৈতিক দল, তারা একটা কথা ঘোষণা করেছিল যে আমরা ইলেকট্রাল বন্ডের মাধ্যমে কোনো টাকা পয়সা নেব না, ঘোষণা করেছিল। এবং শুধু ঘোষণা করে তারা ক্ষান্ত হননি, তারা সুপ্রিম কোর্টে মামলাও করেছিল। আরেকটি সংস্থা, সেটা সিভিল রাইটস মুভমেন্ট করে, তাকে সংক্ষেপে এডিআর বলে, অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস, এবং আরও একটি সংস্থা, এই তিনটি সংস্থা কিন্তু প্যারালালি সুপ্রিম কোর্টের কাছে 18 সালে কিন্তু এই ইলেকট্রাল বন্ড এটা বেআইনি হওয়া উচিত এবং এটাকে অসাংবিধানিক ঘোষণা করে বন্ধ করা উচিত বলে সুপ্রিম কোর্টে মামলা করেছিল। 18 সাল থেকে মামলার শুনানি হচ্ছে না, পড়ে আছে। এবারে সেটা শুনানি হয়েছে। এবারে কেন পড়ে আছে এতদিন? প্রশ্নটা স্বাভাবিক। তার কারণ হচ্ছে আমার বিশ্বাস, এবং এটা দৃঢ় বিশ্বাস, যে ভারত সরকার তার প্রভাবকে কাজে লাগিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কবজায় নিয়ে যাতে এই পেন্ডিং কেসগুলো কোনো আলোচনা না হয়ে কোনো সিদ্ধান্ত না হয়, সে চেষ্টা তারা করেছে এবং তারা সফল হয়েছে। এবং এই সময়কালে প্রধান বিচারপতি যারা এসছেন তাদের মধ্যে রঞ্জন গগৈর নাম আমরা বলতে পারি, তারপরে বোবদের নাম বলতে পারি, রামান্নার নাম বলতে পারি, তারা এইটাকে গুরুত্ব দেয়নি। কিন্তু বর্তমান যিনি প্রধান বিচারপতি চন্দ্রচূড়, তিনি এটাকে গুরুত্ব দিয়েছেন, বুঝেছেন যে এটা সংবিধান বিরোধী এবং তিনি গুরুত্ব দিয়ে এটাকে সামনে এনেছেন। এবং স্বাভাবিক কারণেই আজকে দাঁড়িয়ে আমরা খবর পাচ্ছি, ভালো করে আমরা বুঝতে পারছি যে এইটা রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, স্টেট ব্যাংকের তরফ থেকে নির্বাচনের আগে বের করবার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু যেহেতু বেরিয়ে গেছে সেই জন্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির উপরে এবার হুমকি চলছে, ভয় দেখানো চলছে, যাতে সিএর বিষয়গুলো, ইলেকট্রাল ভোটিং মেশিনের বিষয়গুলো, যে কেসগুলো সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে, এটা যাতে এখনই শুনানি না হয়, এখনই সামনে না আসে। অর্থাৎ ইলেকট্রাল বন্ডের মাধ্যমে যে একটা বৃহৎ আর্থিক দুর্নীতি হয়েছে, ভারত সরকার সেই দুর্নীতিটা সংবিধান ভেঙে আইন মেনে করেছে, শুধু তাই নয়, ইলেকট্রাল ভোটিং মেশিনের মধ্যে ওরা দুর্নীতির কারবারি করছে, সিএর মাধ্যমে একটা সংবিধান বিরোধী কাজকর্ম করছে, সেটা যাতে এই সময় প্রচারিত না হয় বা সামনে না আসে, সেই জন্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে পর্যন্ত তারা ভয় দেখাচ্ছে। অনেকাংশে তারা বিচার বিভাগকে প্রভাবিত করেই চলে এসছে। যারা 18 সাল থেকে তোমার 24 সাল অবধি কেন পড়ে থাকলো, বিচার ব্যবস্থাকে প্রভাবিত করা হয়েছে।
আপনার রঞ্জন গগৈ প্রধান বিচারপতি ছিলেন, বিচারপতির পরেই যখনই তিনি অবসর নিলেন তারপর তাকে রাজ্যসভার সাংসদ করা হয়েছে। আরও এই যে আমাদের রাজ্যের হাইকোর্টের যিনি বিচারপতি ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি তো প্রকাশ্যে এসছেন, তিনি তো গোপনে গোপনে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছিলেন, সেই জন্য রিটায়ারমেন্টের আগে পদত্যাগ করলেন, কয়েকদিনের মধ্যে বিজেপিতে জয়েন করলেন, নির্বাচনে তিনি টিকিট পেয়ে গেলেন। অর্থাৎ বিজেপির তরফ থেকে, শাসক দলের তরফ থেকে বিচারপতিদের সঙ্গে যে একটা বোঝাপড়া করে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করা যায় তার এটা একটা উদাহরণ। এবং সুপ্রিম কোর্টের অনেক বিচারপতি যিনি আমাদের বাবরি মসজিদ মামলায় বেঞ্চের সদস্য ছিলেন, কাউকে রাজ্যপাল করা হয়েছে, মানে কুলিং পিরিয়ডও যায়নি, অবসর গ্রহণ করেছে, তাকে অন্ধ্রপ্রদেশে রাজ্যপাল করে দেওয়া হয়েছে। অর্থাৎ ভেতরে এটা যোগাযোগ রেখে বিজেপি বিচার ব্যবস্থাকে যে প্রভাবিত করে চলেছে লোয়ার কোর্ট থেকে এবারে শীর্ষ আদালত পর্যন্ত, কোনো সন্দেহ নেই। কিন্তু সবাইকে সবসময় কবজা করা যায় না, যেমন ডিওয়াই চন্দ্রচূড়কে করা যায়নি। তাই ডিওয়াই চন্দ্রচূড় উপর এখন আলাদাভাবে মানে সংবিধান বিরোধী, আইন বিরোধী হুমকি দেওয়া হচ্ছে। কিছু আইনজীবীদের দিয়ে একটা দরখাস্ত করা হয়েছে, মানে যেটা দরখাস্তের বয়ানটা পড়লে বোঝা যাবে যে যারা বিচারপতিকে এই ধরনের হুমকি দিচ্ছে তারা কী উদ্দেশ্যে দিচ্ছে, এবং তাকে আমাদের দেশের প্রধানমন্ত্রী সমর্থন করছে। এটা আরও বেশি দুর্ভাগ্যজনক। অর্থাৎ বিচার ব্যবস্থাকে এখন একবারে কবজায় নেওয়ার চেষ্টা করছে, এটা আমরা লক্ষ্য করছি।